ব্রিটিশরা আমাদের দেশটাকে ঠিক 1 মাসের মধ্যে দুটো টুকরো, ধর্মের ভিত্তিতে দুটো টুকরো করে দিয়ে চলে যায় এবং রেখে দিয়ে যায় আমাদের আজীবন অশান্তি ভোগ করবার জন্য। রাগ, ক্ষতবিক্ষত হওয়া, ক্লেদ, বাস্তুহারা, উদ্বাস্তুর গল্প, এই সমস্ত কিছু রেখে দিয়ে যায়। সেই সমস্ত দীর্ঘশ্বাস, যে দীর্ঘশ্বাস থেকে বলতে হয় আমার দাদুর একখান ড্যাশ ছিল। বলতে হয় যে এই বাংলাতে পরভূমে থাকার মতন যে অনুভূতি, সেই অনুভূতিটা নিয়ে বাঁচাটা কিরকম লাগে। নমশূদ্র হিন্দু তাদের শাখা সিঁদুর ভেঙে তাদের এপার বাংলা থেকে ওপার বাংলায় 1 রাতের নোটিসে চলে যাওয়াটা কিরকম লাগে। 1947 সাল থেকে 1971 সাল অবধি এপার থেকে ওপার, ওপার থেকে এপার অবধি মোটামুটি একটা সমবন্টন হওয়ার চেষ্টা হয়েছিল। যদিও একটা বড় সম্প্রদায় তারা এপারেই থেকে যাবেন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ওপারে অনেকে বিশ্বাস করেছিলেন যে আমার জমি, আমার জায়গা, আমার তুলসী মঞ্চ, আমার পোষা বেড়াল, আমার সন্তান, আমার শালিগ্রাম শিলা, এই সমস্ত কিছু নিয়ে আমি কেন যাব। কিন্তু তারপরে 47 থেকে 71 অবধি পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তানে, বাংলাদেশ বলে যে দেশটা তৈরি হবে, সেই দিকে পাকিস্তানের দিক থেকে বাঙালিদের 1 রাতের নোটিসে নিজের শিবলিঙ্গটা কোলে করে, নিজের শালিগ্রাম শিলাটা কোলে করে, নারায়ণ মূর্তিটাকে কোলে করে, তুলসী মঞ্চটাকে ফেলে 1 রাতের নোটিসে এই বাংলাতে চলে আসতে হয়, এপারে চলে আসতে হয়। যে বাংলাটার স্বপ্ন দেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং এই 1971 সাল অবধি আমার হাতে এই মুহূর্তে, আপনারা জানেন ইতিমধ্যে, সিএএ লাগু হচ্ছে, নাগরিকত্ব সংশোধনী আইন। সেই আইন মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লাগু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগেই, নির্বাচনী বিধি লাগু হওয়ার আগেই এই ঘোষণা করে দেবেন। যে কোনো মুহূর্তেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেই ঘোষণা করা হবে। এবং আমার হাতে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যে বুকলেটটা প্রকাশ করেছিল সিএএ নিয়ে, সেই বুকলেটটা রয়েছে। এবং এক এক করে ভেঙে ভেঙে যদি, সত্যিই তো আমার আপনার মনে হতেই পারে, যিনি এই মুহূর্তে মাথা ভাঙায় বসে রয়েছেন, মেচেদাতে বসে রয়েছেন, বাঁকুড়াতে বসে রয়েছেন, তাদের মনে হতেই পারে সিএ হলে আমার কি। আপনার অনেক কিছু, এটা লেখাও আছে, উদ্বাস্তু নাগরিকত্ব পাবেন, ভালো কথা, কিন্তু তা নিয়ে বাকি পশ্চিমবঙ্গের মানুষের কি এসে যায়, এই প্রশ্নটা বুকলেটে আছে। তার উত্তরও কেন্দ্রীয় সরকার দিয়েছে। কেন্দ্রীয় সরকার কি বলেছে? তাই কেন্দ্রীয় সরকার বলেছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধরা যাক একজন বাঁকুড়ার আদি বাসিন্দার কথা, উদ্বাস্তুরা নাগরিকত্ব পেলে বা না পেলে ওনার কি লাভ বা ক্ষতি হতে পারে। আজকের পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ। যদি এই অনুপ্রবেশ না ঠেকানো যায়, অনুপ্রবেশকারীদের বিতাড়িত না করা যায়, আগামী দিনে বাঁকুড়াও হয়ে যেতে পারে বাংলাদেশ, আগামী দিনে বাঁকুড়াও হয়ে যেতে পারে সিরিয়া। সেজন্য বাঁকুড়ার মানুষ ভাবছেন নাগরিকত্ব আইনের কথা, যে আইন উদ্বাস্তু আর অনুপ্রবেশকারীদের মধ্যে আইনি তফাৎ করে দেবে। ভালো করে বুঝুন, আজ এগুলো বোঝার দিন। তার কারণ আর কয়েক দিনের মধ্যে সিএটা লাগু হয়ে যাবে। কিছু দল, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, তারা চেষ্টা করবে ঘোলা জলে মাছ ধরে আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। এর আগেও এনআরসির সময় হাওয়া তুলেছিল যে এটা নাকি মুসলিমদের জন্য ভয়ঙ্কর একটা জিনিস হতে চলেছে। না, হচ্ছে না। এই বাংলার, এই ভিটে মাটির যারা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট, পারসিক, তাদেরই থাকবে এই বাংলা। বেরোবে অনুপ্রবেশকারী না, এখন না, একটু একটু করে রোহিঙ্গারা বেরোবে। আর যে শালিগ্রাম শিলা নিয়ে আজও ভয় কাঁপতে কাঁপতে বাংলাদেশে বসে রয়েছে, সে যদি মনে করে যে আমি নমশূদ্র হওয়ার জন্য, আমার ধর্মোচ্চারণ করবার জন্য আমাকে বাংলাদেশে প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, সে এখানে আসবে। আফগানিস্তান থেকে সেই শিখ, সেই খ্রিস্টানরা এপারে আসবে। অনেকে এবার প্রশ্ন করতে পারেন যে এতদিনে তো অনেকে এসেছেন, আমি তো বাঙাল ঘরের সন্তান, আমি উদ্বাস্তু পরিবারের সন্তান, আমার দাদু ঢাকার, মা পাবনার, তাহলে আমরা কি নাগরিক নই? এটাও ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আগামী 1 ঘন্টা এই সমস্ত কিছু ক্লিয়ার করা হবে। এখানে বলা হয়েছে 1971 সালের
আগে যারা এসেছেন উদ্বাস্তুরা 1947 থেকে 71 অবধি উদ্বাস্তুরা যারা এসেছেন তাদের স্বীকৃতি, নাগরিকত্ব, সরকারি সাহায্য ও পুনর্বাসন সীমিত হলেও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দিয়েছিল। কিন্তু 71-এর পর থেকে 72-এ যখন বাংলাদেশ তৈরি হওয়ার কথা হচ্ছে, আবেদন, নাগরিক হওয়ার যে আবেদন, সেই আবেদনগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ সেই সময় বাংলাদেশকে স্বপ্ন দেখানো হয় ধর্মনিরপেক্ষ সংবিধান গৃহীত হবে, এরকম একটা স্বপ্ন দেখানো হয়। মুজিবুর রহমানের যে দেশ, সেই দেশ স্বপ্ন দেখায় হিন্দুদেরকে বাংলাদেশে, যে সেই দেশে তারা একইভাবে নাগরিক হিসাবে থাকতে পারবে, সমমর্যাদা পাবে। তাদের এক রাতের নোটিশে নিজের ছোট্ট কোনো গোপালের মূর্তি, রামের মূর্তি, শালিগ্রাম শিলা, শিবলিঙ্গ, এই সমস্ত কিছু নিয়ে ভয়ে ভয়ে এপারে চলে আসতে হবে না, কাপুরুষের মতন উদ্বাস্তুদের যেভাবে আসতে হয় প্রতিবার। বলা হয়েছিল সেই সমস্ত কিছু, কিন্তু সেই সমস্ত কিছু হয়নি এবং সে কারণে সিএটার প্রয়োজন হয়ে পড়েছিল এত বছর ধরে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এত তাড়াতাড়ি হঠাৎ করে নরেন্দ্র মোদী খোলা জলে মাছ ধরার জন্য, গন্ডগোল পাকানোর জন্য, মুসলিমদের বের করে দেওয়ার জন্য কেন সিএ আনছে? না, ভুল, ভ্রান্তিকর একটা কথা বলছেন। এবং এইটা নিয়েই আগামী 1 ঘন্টা আমরা এই মুহূর্তে সিএ নিয়ে, আজকে বিতর্ক থেকেও গুরুত্বপূর্ণ বাঙালিদেরকে বোঝানো সিএ এটা কেন প্রয়োজন, আগামী 1 ঘন্টা এইটা নিয়েই। এবং তার পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারের বুকলেট রয়েছে, সেই বুকলেট থেকে কয়েকটা প্রশ্ন আমি শুধু পড়ে পড়ে জানতে চাই আমার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে। প্রশ্ন 1, সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস কেন উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছে? প্রশ্ন 2, তাহলে এই আইন কি সংবিধান ও, ভালো করে বুঝুন, তাহলে এই আইন কি সংবিধান ও মুসলিম বিরোধী? 3, নাগরিকত্ব আবেদন করলে উদ্বাস্তুদের কি কি তথ্য জমা দিতে হতে পারে যার জন্য তাদের মধ্যে আতঙ্ক ছড়াবে না? 4, রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং যারা চুপি সারে, আবারও বলছি, চুপি সারে মৌলবাদী ইসলামিক র্যাডিকালাইজেশন করবার জন্য এই বাংলাতে, খাগড়াগড়ের মতন ঘটনা ঘটানোর জন্য এই বাংলাতে লুকিয়ে রয়েছেন বিভিন্ন পকেটে পকেটে, তাদের সর্বনাশ হওয়ার দিন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। উদ্বাস্তুরা নাগরিকত্ব পেলে গোটা বাংলার কি হবে? এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক কি? এই সমস্ত কিছু নিয়ে যারা রয়েছেন তাদের সাথে একেবারে সরাসরি চলে যাব। রয়েছেন এই মুহূর্তে ঝন্টু বড়াইক, আমাদের সঙ্গে ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন, কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী, এবং তার পাশাপাশি অনলাইনে আমাদের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন সুমন্ত্র মাইতি রাজনৈতিক বিশ্লেষক, এবং নির্মাল্য মুখার্জি আইন সাংবাদিক। আমি প্রত্যেকের কাছে যেতে চাই এবং তার পাশাপাশি আমরা যোগাযোগ করার চেষ্টা করব কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বাকিদের যারা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গোটা বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে। আমি শুরুতেই কেয়া ঘোষ আপনার কাছে যেতে চাই। আমি প্রত্যেকের কাছে যাব, সময় দেব নির্দিষ্টভাবে। আজকে হট ডিবেটের থেকেও গুরুত্বপূর্ণ বাঙালিদেরকে বোঝানো, কারণ কি কেয়া ঘোষ আপনি নিজেও বোধহয় বুঝতে পারছেন এই সিএ লাগু হবে মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বঙ্গ সফরে থাকবেন তখনই হয়তো লাগু হয়ে যাবেন, কারণ কি নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই জারি করবে এমএইচএ। রিপাবলিক ফার্স্ট এক্সক্লুসিভ ব্রেক করেছে, এরপরে শুরু হবে আসল ঘোলা জলে মাছ ধরার খেলাটা। সেইটাকে কমব্যাট করার জন্য আপনাদের এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে এই পুঙ্খানুপুঙ্খ প্রশ্নের উত্তরগুলো দেওয়া প্রয়োজন, এবং তার পাশাপাশি ইসবার কি 400 পার অনেক দিনের আশাপূর্ণ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে বলে দিই যে সারা দেশের মানুষ ইতিমধ্যেই ঠিক করে নিয়েছেন তারা সারা দেশে পদ্ম ফোটাবে। সুতরাং এই যে সিএ, এইটা ভোট কেন্দ্রিক নয় ময়ূখ। এই সিএ হচ্ছে যারা উদ্বাস্তু তাদের অধিকার দেওয়া, তাদেরকে তাদের যে কষ্ট, এতদিনকার অপমান লাঞ্ছনা, তার জন্যে তাদেরকে সেই সম্মান প্রদান করা। সিএ কারোর কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার আইন নয়, সিএ দেওয়ার আইন। আর যারা বলছেন গেল 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 গেল, তারা হচ্ছে রাজনৈতিক কারণে, নিজেদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির কারণে তারা দেশের মধ্যে অশান্তির আগুন চড়াতে চাইছেন। কিন্তু সাধু সাবধান, রাজ্যের মানুষ, দেশের মানুষ বুঝে গেছেন। আমরা এক সন্দেশখালি দিয়েই বলছি। আমি যেহেতু, যদিও আপনি সিএ প্রসঙ্গ আনছেন, না সন্দেশখালি তো একেবারে জেনুইন, সন্দেশখালিতে একেবারে এনআইএ অনুপ্রবেশের অ্যাঙ্গেল আছে, একদম এক্স্যাক্টলি। এইটা সন্দেশখালির মানুষ আজ বুঝতে পারছেন, কারণ সন্দেশখালিতেও সেখানেও চলে এসেছে অনুপ্রবেশকারীরা, শাহজাহানের মদদের চলে এসেছে রোহিঙ্গারা, এবং ওখানকার যারা আমাদের পড়শি দেশ থেকে যারা সেখানকার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, তারা নিজেদের ধর্ম, নিজেদের সম্পদ, নিজেদের প্রাণ এবং মহিলারা নিজেদের সম্ভ্রম বাঁচাতে
এই দেশে তারা আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে কি করে ফেরাবো আমরা? ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় তো কেয়াদি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে সমস্ত কিছু মানে আধার কার্ড থেকে শুরু করে সবকিছু আছে। উনি নিজের বাড়িতে রাখুন না তাহলে গোটা কয়েক রোহিঙ্গাকে। আমাদের রাজ্যে আমাদের করের টাকায়, আমাদের যেই টাকা দিয়ে আমরা এই রাজ্য সরকারকে দিচ্ছি, সেই টাকায় অনুপ্রবেশকারী কেন? আমি সাধারণ আপনাকে একটা প্রশ্ন করছি ময়ূক, আপনার একটা বাজেট রয়েছে, আপনার একটা 100 টাকা রোজগার, আপনার একটা বাজেট রয়েছে, খরচের বাজেট রয়েছে, এবার সেখানে আপনাদের সংসারে 3 জন মানুষ রয়েছেন, সেখানে যদি আপনার ওখানে আরো 3 জনকে ঢোকানো হয়, আপনার সংসারে টান পড়বে। অবশ্যই মুখের গ্রাস আমরা কেন ভাগ করব? আপনার মুখের গ্রাস কেন ভাগ করব? কেড়ে নেয় তাহলে আপনার ভালো লাগবে? সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের জন্য আমি বলছি যে যারা আমাদের পড়শি দেশ থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসছেন, তাদের স্বাগত আমি আপনার এই চ্যানেলের মারফত আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথা মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি করজোড়ে পশ্চিমবঙ্গবাসী হিসেবে ধন্যবাদ জানাতে চাই। এবং শেষ করব একটা কথা দিয়ে, আমার পরিবার, আমার পূর্ব যারা ছিলেন, আমার ঠাকুরদাদা, তারাও কিন্তু চলে এসেছিলেন এই যখন দেশ ভাগ হয়েছিল সেই সময় ওই পাকিস্তান বাহিনী খান সেনার আক্রমণের ভয় প্রাণ বাঁচাতে চলে এসেছিল। সুতরাং আমি একজন নিজে উদ্বাস্তু পরিবারের মেয়ে হয়ে আমি জানি উদ্বাস্তুদের যন্ত্রণাটা কতটা, তাদের অপমান কতটা, এবং সেই জায়গা থেকে সিএ এর খবর নোটিফিকেশন যে কোনো মুহূর্তে হতে পারে শুনে আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ। আমারও ব্যক্তিগতভাবে খুব আনন্দ হচ্ছে, এবং তার পাশাপাশি একদম নির্দিষ্টভাবে আমি আজকে কাগজ কলম নিয়ে, যে বলা হয় না কাগজ নেই দিখাएंगे, আমি নির্দিষ্টভাবে কাগজ নিয়ে বসেছি। এবং খুব প্রথমে একবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে যে কথাটা বারবার বলেছিলেন এবং নির্দিষ্টভাবে বলেছিলেন যে ভাই এখানে মুসলিমদের কথা আসছে কোথা থেকে, এখানে তো কোনো বের করে দেওয়ার বিষয় আসছে না। এবং দ্বিতীয়ত, কেউ যদি অনুপ্রবেশকারী হয়, কেউ যদি আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে আমাদের চাল ডাল সব কিছু, আমাদের পাতের ভাত খেতে চায়, আমাদের গ্রাস চুরি করতে চায়, বের তো করতেই হবে, কারণ তারা সন্ত্রাসবাদী। কিন্তু কারোর, যারা ভারতীয় তাদের কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার একটু সেই ঐতিহাসিক ভাষণের অংশটি শুনবো এবং তারপর রাজু ঘোষের কাছে যাব। देश के हर राज्य में भारतीय जनता पार्टी की सरकार बने, हमारे सिद्धांतों की सरकार बने, वो हमारा लक्ष्य है। मगर बंगाल उसमें सबसे ज्यादा महत्वपूर्ण है, क्योंकि पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है घुसपैठ पूर्णतया रुक जाना और घुसपैठ को सील कर देना। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है गाय की तस्करी रोक देना। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देना। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। অমিত শাহ এই কথাটা বললেন এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তিটা কি ছড়ানোর চেষ্টা করছেন একবার দেখে নেব এবং তারপর রাজু ঘোষ আপনার কাছে আসবো। অনেক কথা বলার সময় আছে, প্রচুর আছে, দেখে নিই একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। মতুয়াদের জন্য আমরা কিন্তু সবটা করেছি, আর বিজেপি ইলেকশন আসলে হঠাৎ করে গিয়ে একটু ভাত খেয়ে বলবে আমি মতুয়ার বন্ধু হয়ে গেলাম, ক্যা করে চিৎকার করবে। ওদের বলুন ক্যা করবার জন্য কাক আছে, কা করে, তুমি কেন ক্যা করছো? এনআরসির নামে সবাইকে বন্ধ করে দেওয়া জেলে, ক্যান নামে
মানুষকে ভুল বোঝানো। রাজু ঘোষ, আপনাকে প্রশ্ন করার আগে আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাই, আপনি কি মানে বাঙাল না ঘটি, মানে পূর্ববঙ্গ থেকে? আমি একদম ঘটি, পূর্ব বাংলার সাথে আমার যদিও কোনো কানেকশন নেই, কিন্তু আমাকে যদি একটু বলতে দেন, আমি কারোর সময় ডিস্টার্ব করিনি, আমার সাথেও যাতে সত্যি কথা বলবেন, যাহা বলিব আমি একদম সিএ রিপাবলিক বাংলার কাপে হাত দিয়ে এই কথাটা বলুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আগে বলুন যা বলবো সত্যি কথা বলবো, সত্য বই মিথ্যা কথা বলবো। আমি যেটা আইনে আছে সেটা বলবো। আইনটা আছে আইনে যেটা আছে আপনি এখনি গুগলে দেখে নিন, গুগলে দেখে নিন। এই তো নিন না আইনটা, এই যে দেখুন বাংলার মানুষকে দেখাচ্ছি। নয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যে আইনে, এবার এখানে বলছি না, ওখানে বলতে হবে না। আচ্ছা আমাকে বলুন তো 1972 সালে এই যে আপনারা যে একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন যে এটা নাকি মুসলিম বিরোধী, আইনটাকে শুনবেন, হ্যাঁ বলুন তো। আইনটাকে বুঝতে হবে, আইনটাকে ভালো করে শিখে নিন, তারপরে প্রশ্ন করবেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোথাও বলা নাই যে কোথাও নাগরিকত্ব পাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ওপেন চ্যালেঞ্জ, লাইভে বলছি, কি পাবে? কাটমানি পাবে? নাগরিকত্ব পাবে না তো কি পাবে? কাটমানি পাবে? কি বলছেন? আরে নাগরিকত্ব পাবে না তো কি পাবে? আপনাকে ওপেন চ্যালেঞ্জ। আরে রাজুদা, সিএ মানে কাটমানি একটা। কি চ্যালেঞ্জ? দেখুন এইখানে দেখান, এইখান থেকে দেখান। বিলটা বার করুন, সিটিজেনশিপ অ্যাক্ট এখনই বার করুন, কোথাও নাগরিকত্ব দেওয়ার গল্প। তাহলে কি দেওয়ার আছে? কি দেওয়ার আছে? যেটা লেখা আছে ওখানে সিটিজেনশিপ। না আমাকে একটা কথা আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। এখানে দেখুন লেখা আছে সেটা। আরে যে ডেটার মধ্যে কি লেখা আছে? আপনার টিমকে বলুন এখনই। আরে আমার টিম না, গোটা বাংলার মানুষ ভাবছে আপনাকে আপনি শিক্ষা সংস্কৃতি সব জলাঞ্জলি দিয়ে চলে এসেছেন। বলুন আপনার মোবাইলে পাঠাতে বলে পড়ুন। আচ্ছা বলুন না কি আছে? সিটিজেনশিপ অ্যাক্টে যেখানে লেখা আছে যে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে, তারা যারা এখানে আসার পরে গভর্নমেন্টের কাছে আবেদন করেছে যে আমার ওই দেশে আমার এখানে ধর্মীয় অত্যাচারের কারণে আমরা এই দেশে চলে এসেছি বা পালিয়ে এসেছি, যারা যারা আবেদন করেছে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী নয়। আর অ্যাজ পার জেপিসি কমিটির রিপোর্ট মাত্র সারা ভারতবর্ষে 31,313 জন এই আবেদন করেছে। পশ্চিমবাংলায় এই আবেদনের সংখ্যা 147 জন। যদি সিএ লাগু হয় 147 জন তারা অবৈধ অনুপ্রবেশকারী নয়, অর্থাৎ সেখানে কোথাও আপনি নিজেই বলেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। মানে এর সাথে কারো বেরিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। 147 মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। এখনই অন এয়ার বলুন, অন এয়ার বলুন যে এখানে কারোর বেরিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সবকটা জেলে যাবে। কে জেলে যাবে? কে জেলে যাবে? কে জেলে যাবে? ইতিমধ্যে আরে কে জেলে যাবে? কি পাগলের মতন বলছেন? 1 কোটি আধার কার্ড। আমি বলছি কে জেলে যাবে? আপনাকে বলতে পিসি ভাইপো জেলে যাবে, এটা বলতে চাইছেন? কে কোথায় ডিঅ্যাক্টিভেটেড হয়েছে? একটা মানুষকে মিথ্যে বলবেন না, একটা মানুষকে ভুল বিভ্রান্ত করবেন না রাজু বাবু। শুনে নিন রাজু ঘোষ, একদম বিভ্রান্ত করবেন না। আরে আপনারা বিভ্রান্ত করবেন না। এখানে আধার ডিঅ্যাক্টিভেটেড নয়, রিঅ্যাক্টিভেটেড হয়েছে। বলুন, স্বীকার করুন, আমি বলতে দেব না আপনাকে। বলুন আধার রিঅ্যাক্টিভেটেড হয়েছে, এটা বলুন, এটা বলুন। আরে আপনি এনআরসি এই রাজ্যে চলছে, আপনাদের কি এসে যায় না? আপনারা বলবেন আমি তৃণমূলী, আমি মমতাই আজকে থেকে 7 দিন আগে মানুষকে একদম বিভ্রান্ত করবেন না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নাগরিকত্ব দেওয়ার গল্প বলে কোথাও লেখা নাই। ওপেন চ্যালেঞ্জ করছি। আরে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করছি আমি। আপনি কাগজ দেখান, দেখান কাগজ। আরে আমি তো কাগজ নিয়েই বসে আছি রাজু ঘোষ। রাজু ঘোষ ভালো করে দেখ। আরে না এটা কাগজ না, এটা কয়লা, এটা বালি, এটা পাথর, এটা আরে এটা কোন আইন? জল দিন ওনাকে। এটা কাগজ নয়, এটা কাগজ নয়, এটা কয়লা, বালি, মিড ডে মিলের ডিম বানাই করলে হবে না। আমি আপনাকে বিল ঠান্ডা করে দিচ্ছি, বিল পড়তে দেবেন। ঠান্ডা খান রাজু ঘোষের জন্য ঠান্ডা নিয়ে আসো। এ দেখুন এনআরসি সম্বন্ধে একটা আমি শুদ্ধ আপনাদের এনআরসি কোথা থেকে আসছে? দাঁড়ান, এনআরসি আমাকে আরে বলছি আপনাদের এনআরসি রাজু ঘোষ অলরেডি এনআরসি শুনে নিন। আমি চ্যালেঞ্জ করছি। কে এনআরসি করছে রাজ্যে? কে রাজ্যে এনআরসি কোথায় হচ্ছে? রাজ্যে এনআরসি কোথায় হচ্ছে? সবার রাজ্যে কোথায় হচ্ছে? ডিঅ্যাক্টিভেট হচ্ছে। আপনি ঠিক আছেন তো? সুস্থ আছেন? হচ্ছে 28 এর সেকশনে সব বাতিল হচ্ছে। 28 এর সেকশন আমার কথা চ্যালেঞ্জ করছি। আমার কেন এটা মনে হচ্ছে আমার কেয়া ঘোষ কি করে একদম রাজু ঘোষ। আরে শুনে নিন না, এখানে তো ঘোষ, কেয়া ঘোষ আছে, রাজু ঘোষ আছে, ময়ূক ঘোষ আছে, তিনজনের ফ্রেম আছে। শুনে নিন, আমার মনে হচ্ছে আমার কেয়া ঘোষ কেন যেন মনে হচ্ছে লাগু হওয়ার কথাতে জল ঘোলা করার কাজটা শুরু হয়ে গেছে।
যারা অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। এর সাথে মতুয়া সমাজের, উদ্বাস্তু সমাজের কোনো রিলেশন নেই। তাহলে কিভাবে রিলেশন আছে? কিভাবে রিলেশন আছে? কিভাবে রিলেশন আছে? এর মধ্যে কোনো তাদের কোনো রিলেশন নেই। আচ্ছা আমি একবার সিএটাই ভাওতা, সিএটা ভাওতা, তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক? না, কোনো ঠিক নেই। কোনটা ঠিক? কোনটাই ঠিক না। মমতা ঠিক, শাহজাহান ঠিক, রোহিঙ্গা ঠিক, তাদের হেল্প করছে। আপনি নিজে বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি আপনাদের ভয় বাড়ছে, তৃণমূল কংগ্রেসের ভয় বাড়ছে। তৃণমূল কংগ্রেস একেবারে ভয়ের শেষ সীমায় পৌঁছে গেছে। আমি একবার বেশ আমি ঝন্টু বড়াইক আপনার কাছে এখানে আসতে চাই এবং খুব নির্দিষ্টভাবে কয়েকটা প্রশ্ন। এক হচ্ছে এই সিএটা, এটা তো সত্যি কথা, উদ্বাস্তু নাগরিকত্ব পাবেন, ভালো কথা, কিন্তু তা নিয়ে পশ্চিমবঙ্গের বাকি মানুষদের কি যায় আসে? এবং দুই, খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি এখানে দেখতে পাচ্ছি, 1972-এর পরে যখন বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধান গ্রহণ করা হলো, তারপরে গোটা পৃথিবীর মানুষ ভেবেছিল যে আর কোনো উদ্বাস্তু আসবে না, এর ফলে আর কোনো ধরনের কোনো সার্টিফিকেট অফ সিটিজেনশিপ দিতে হবে না। তারপরেও এই 1 কোটি বাংলাদেশি হিন্দু বৌদ্ধ তারা যে পালিয়ে এলো পশ্চিমবঙ্গে, অসমে, তাদের কি হবে? আমি তোমাকে প্রথমেই বলি যে সিএ কিন্তু একটা ইনক্লুশনাল আইন, কারেক্ট, মানে অন্তর্ভুক্তিকরণ, এখানে কিন্তু বাদ যাবে না। দয়া করে ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটি রাষ্ট্রের এখানকার স্থায়ী মুসলমান সম্প্রদায়ের মানুষজন জেনে রাখুন, আপনাদের এক্সক্লুশনের কথা এখানে বলা হয়নি। এটা বলা হয়েছে 1951 সালের রাষ্ট্রসংঘের উদ্বাস্তু কনভেনশন এবং 67 প্রোটোকল মেনে তার আদলে এই আইনটা তৈরি হয়েছিল, যেখানে বলাই হয়েছিল যে অত্যাচারী কোনো দেশ থেকে অত্যাচারী বা অত্যাচারের আশঙ্কায়, বিশেষ করে ধর্মীয় অত্যাচারের আশঙ্কায় যারা সংখ্যালঘু হয়ে আসবে, খেয়াল করুন ময়ূক, আন্তর্জাতিক কনভেনশনে বলা হচ্ছে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যারা আসবে তাদের, আমাকে বলতে দিন, আপনার কথা আমি বলিনি, আপনার কথাই বলিনি আমি, বলবেন বলে কোনো শব্দ নেই, বলবেন আপনি বলবেন, আপনি ডিস্টার্ব করছেন আমাকে। এবার ময়ূক বলছি যে এই কনভেনশনের আদলে আমরা যখন অ্যাড করলাম সিএ কে, তখন সিপিএম প্রথম কথা ঘুমটার নিচে খ্যামটা নিচে বলল 14 নম্বর এবং 15 নম্বর আর্টিকেল, যেখানে ইকুয়াল সিটিজেন রাইট একটা নাকি ভায়োলেট হচ্ছে। প্রথমেই বলে রাখি, আমাদের 14 নম্বর আর্টিকেল 15 নম্বর আর্টিকেলের ইকুয়ালিটির প্রশ্নে কিন্তু সিটিজেনকে অ্যাড করা হয়নি। রাজু ঘোষ, আপনাদের একটু আমি বিরত করছি, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত হয়েছেন, মতুয়া সম্প্রদায়ের সংঘাধিপতি হিসেবে এই মুহূর্তে শান্তনুদা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। শান্তনুবাবু অনেক স্বাগত। ময়ূক বলছি স্টুডিও থেকে। আমার একটাই প্রশ্ন আপনাকে, সিএ লাগু হচ্ছে, অনেক দিনের অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকাকালীন বা তারপরেই লাগু হতে চলেছে, প্রথম প্রতিক্রিয়া আপনার? আমি একটু আগে শুনছিলাম যে আন্ডার আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। সবার আগে আমাদের বুঝতে হবে যে আন্ডার আর্টিকেল 14 হচ্ছে আমার দেশের মধ্যে যদি কোনো আন্ডার 14 আর্টিকেলের যদি কোনো উল্লঙ্ঘন হয় তাহলে সেটা এই দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বাইরের দেশের লোকেদের সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ভারতবর্ষে সিটিজেনশিপ দিচ্ছে, সেটা বহিরাগত মানুষ যারা তাদেরকে এন্টারিং করা হচ্ছে। এটা আর্টিকেল 14 কি করে ভায়োলেট হয় এটা আমি বুঝে উঠতে পারছি না, কারণ এই দেশের সংখ্যালঘুদের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, এরা তো আদি বাসিন্দা আমাদের। কিন্তু মেন যে বিষয় হচ্ছে যে এখানে যে পয়েন্টটা রাখা হয়েছে আমাদের সিএতে, যে যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসছে তাদেরকে এই ভারতবর্ষের নাগরিকত্ব দেবার আইন, এটা কারো আইন ছিনিয়ে নেওয়ার নয়। এখানে আন্ডার আর্টিকেল 14 কি করে ভায়োলেট হচ্ছে, তাহলে এই কথা শান্তনু বাবু, তাহলে যে এই কথা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, সব নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়েছে, আবার বিজেপি কি করতে চায়, কি বলতে চায়, এটা যদি একটু ক্লিয়ার করে বলে দেন। দেখুন, এটা তো সিম্পল ম্যাটার। যদি সিএ অর্থাৎ
সিটিজেনশিপের ম্যাটারটা যদি এত ইজি হতো, এত ক্লিয়ার হতো, তাহলে প্রিভিয়াস যে কংগ্রেস গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্ট, তাদেরকে এতবার কেন অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে? এটাকে 71 সালে একবার অ্যামেন্ড হলো, তার আগে 47 সালে দেশভাগের পরে লিয়াকত আলী আর জওহরলাল নেহেরু চুক্তি হলো, 80 সালের পরে রাজীব গান্ধী সেটাকে আবার নতুন করে অ্যাক্ট করলো। এত অ্যাক্ট করার কি দরকার ছিল? একবারে তো বলে দিতে পারতেন তারা যে ভারতবর্ষে যারাই আসবে তারাই নাগরিক, তো এত নাটকের দরকার নেই। তার পরিসমাপ্তি করবার জন্য বিজেপি এই যে এতদিন ধরে যে যারা বহিরাগত ওপার বাংলার মানুষ তাদের সঙ্গে যে একটা নাটক এবং ছলছাতুরি করা হয়েছে, তার আজকে সমাপ্তি ঘটতে চলেছে বলে এই যে অপোজিশন যে দলগুলো আছে, টিএমসি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, যাদের বলুন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এই বিরোধিতাটা করছে কেন? এদের হজম হচ্ছে না যে এদের দ্বারা তো এটা সলিউশন হলো না। ভারতীয় জনতা পার্টির সরকার এটাকে সলিউশন করে দিচ্ছে, তো অটোমেটিক্যালি এদের পেটের ভাত হজম হবে না, বদহজম তো হবেই এদের। শান্তনুবাবু বলুন। তো আমি বলতে চাইছি যে এদের বদহজম হোক আর এদের হজম হোক, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের কেন্দ্রীয় সরকার একদম সংকল্পবদ্ধ ছিল যে সিএ ভারতবর্ষের আইন, এবং সেই আইনকে আগামী দিনে আপনারা দেখতেই পাবেন, আজকে ডিক্লেয়ার করে দিয়েছে অনেক নিউজে, সেটা ইমপ্লিমেন্টও হবে এবং যারা ওপার থেকে এসেছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এটা একদম স্বাভাবিক, এর মধ্যে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার কোনো ইস্যু নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভয়টা পাওয়াচ্ছে বাংলার মুসলিমদের জন্য, যে এটা একটা আতঙ্কের বিষয় হয়ে যেতে পারে বলে যে ভয়টা পাওয়াচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা ভোট ব্যাংকের পলিটিক্স, যাতে মুসলিমরা বিজেপির উপরে খেপে যায়, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে এই অপদার্থ একটা সরকার লাস্ট 12 বছর ধরে চলছে, ঠিক আছে, প্যারালাইজ সরকার, যাকে টেনে তুলতে হচ্ছে মানুষের, ঠিক আছে, সেই সরকার সংখ্যালঘুদের ভোটটাকে পার্সোনালি গ্র্যাব করবার জন্য আজকে এই সমস্ত চক্রান্ত করছে। আমি সমস্ত সংখ্যালঘু ভাইদের বলতে চাই, যে আইন হয়েছে এই আইনে কোনোভাবে ভারতবর্ষ থেকে সংখ্যালঘু ভাইদের কোনোভাবে সিটিজেনশিপ যাওয়ার কোনো জায়গা নেই, কারণ এই আইন সম্পূর্ণভাবে ভারতবর্ষে সিটিজেনশিপ দেবার আইন, এটা সিটিজেনশিপ নেবার আইন নয়। শান্তনুবাবু, আমার একটা প্রশ্ন, গোটা বাংলার মানুষের এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, যে মতুয়া সম্প্রদায়ের জন্য কি এই আইনটা প্রণয়ন করা হলো, না অনুপ্রবেশকারী, বাংলায় যে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে অনুপ্রবেশকারী, এবং অনেকে ভয় পাচ্ছেন, আজকে বাঁকুড়ার মানুষ বা কালকে মেদিনীপুরের মানুষও মনে করতে পারেন যে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তাতে অনুপ্রবেশকারীরা যদি এভাবেই ডেমোগ্রাফি চেঞ্জ করতে থাকেন, জনবিন্যাস চেঞ্জ করতে থাকেন, তাহলে তো বিপজ্জনক। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণও খুব গুরুত্বপূর্ণ, যারা আমাদের বাংলার কোনো কালে ছিল না, যারা অনুপ্রবেশকারী তাদেরকে দেখুন। ডিফাইন অফ ডেফিনেশন এটা বলে যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে। আন্দোলনটা ছিল আমাদের মূলত এটা, কারণ 2004 সালে এটা নিয়ে অনশন হয়েছে, বড়মা বীণাপানি দেবীর নেতৃত্বে বিভিন্ন জায়গাতে এটা নিয়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলন সেন্ট্রালে গিয়ে ঠেকেছিল। তৎকালীন সময় মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কোনো কিছুই করেননি। পরবর্তীতে দেখা গেল কেন করেননি, যে ওপার থেকে যারা অবৈধভাবে ভারতে ঢুকছে তারা আদৌ কারা অবৈধভাবে ঢুকছে এবং সেই অবৈধভাবে ঢোকার তাদের কোনো রাইট আছে কিনা, সেই রাইটটাকে দেখতে গিয়েই সেখানে ডেফিনেশন এবং ডিফাইন এসছে। এই ধর্মের মানুষকে ভারতবর্ষে জায়গা দেওয়া হচ্ছে, তারা ওই দেশগুলোতে তারা ডিপ্রাইভ, তারা ওই দেশের সংখ্যালঘু, তারা ওই দেশের সংখ্যাগুরু নয়। কিন্তু একজন সংখ্যাগুরু ওই দেশ থেকে কেন আসতে চাইছেন ভারতবর্ষে? এই যে এখন 2019 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট করা হয়েছে সেই আয়ত্তে, এবং কেন এখানকার অপোনিয়েন্ট দলগুলো এদেরকে আনতে চাইছে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোট পলিটিক্স এবং ভোট ব্যাংক। কিন্তু ভারত সরকার সম্পূর্ণভাবে এটাকে একটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে দেখে এই 6 ধর্মের মানুষকে ভারতবর্ষে আশ্রয় দিচ্ছে, কারণ ওরা ওপাশে নিপীড়িত। কিন্তু আমার কথা হচ্ছে, আজকে কিন্তু আপনারা যদি বলেন তাহলে একটা কথা বলতে হবে আমাকে, আদনান স্বামী কিন্তু পাকিস্তানের মুসলিম, আদনান স্বামীকে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়েছে।
দেওয়া হয়নি সেটা কিন্তু নয়, কিন্তু তার টার্মস কন্ডিশন, তার যে আইন সেটা আলাদা। কিন্তু এই আইনের আয়ত্তে তারাই শুধু ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন যারা ওপার বাংলা থেকে অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা নিপীড়িত ধর্মীয় কারণে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন, সেটাই এই সংবিধানের প্রভিশন দেওয়া আছে। আমার শেষ প্রশ্ন আপনাকে শান্তনুবাবু, আপনি কি খবর পাচ্ছেন? মার্চেই সিএএ মার্চেই লাগু হতে চলেছে, মডেল কোড অফ কন্ডাক্টের আগেই হবে, এটা তো আমরা সূত্র মোতাবেক রিপাবলিক বাংলা ব্রেক করলো, কিন্তু আপনি কি খবর পাচ্ছেন? গোটা বাংলার মানুষ জানতে চাইছে কবে, কোন তারিখে, এরকম কিছু খবর পাচ্ছেন? দেখুন, আপনারা যে খবর পাচ্ছেন আমাদের কাছেও সেই খবর আছে। ভোটের আগে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আমি একটা মানে ঘুড়ি ছেড়ে দেখেছিলাম 7 দিনের একটা টোপ দিয়ে, যে অন্যান্য দলগুলোর মধ্যে কি মাতলামো তৈরি হয় কিনা বা ব্যতিক্রম কোনো কিছু তৈরি হয় কিনা, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা দেখতে পেরেছি। অতএব এটা নিয়ে আর জোরাজুরি করে লাভ হবে না। আপনারা আগামী অচিরেই খুব শীঘ্রই এই সিএ লাগু হতে চলেছে পুরো ভারতবর্ষ জুড়ে। যেটা আমি বলেছিলাম সেটা পুরো ভারতবর্ষ জুড়ে লাগু হবে সিএ, এবং তার ইমপ্লিমেন্টেশন মানুষের পক্ষে হবে। মানুষের যাতে কোনো রকম তাদের যাতে কোনো সমস্যা না হয়, যারা ওপার থেকে এসছেন তাদের যাতে কোনো রকম কোনো কিছু না দিতে হয়, কোনো ডকুমেন্টস না দিতে হয়, সেভাবেই ইমপ্লিমেন্ট হবে। কেন্দ্রীয় সরকার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে তিনি এবং তার টিম এই যেভাবে আজকে সিএ কি ইমপ্লিমেন্টেশন করতে চলেছেন, সেটা ভারতবর্ষের একটা অতুল্য ব্যাপার, যেটা একটা ইতিহাস হয়ে থাকবে ভারতবর্ষে। অনেক ধন্যবাদ শান্তনু ঠাকুর, রিপাবলিক বাংলাতে সরাসরি এক্সক্লুসিভলি ছিলেন। আমি নির্মাল্য মুখার্জি আপনার কাছে যেতে চাই। নির্মাল্য মুখার্জি, শান্তনু ঠাকুর, কেয়া ঘোষ তারা নিজেদের জায়গা থেকে কথাটা বলছেন এবং সত্যি এটা একটা বড় অ্যাচিভমেন্ট। রাম মন্দির, 370, সিএ এবং সিএ লাগু করা, কিন্তু গ্রাউন্ডে নির্মাল্যদা আপনি যদি দেখেন ঘোলা জলে মাছ ধরা কিন্তু শুরু হয়ে যাবে, আতঙ্ক তৈরি করা শুরু হয়ে যাবে। বারবার বোঝানোর চেষ্টা হবে যে বাংলার মুসলিমদের সবাইকে বের করে দেওয়া হবে, এই ভয়ের বাতাবরণ আবার হয়তো তৈরি হবে। কি করে কমব্যাট করা যায়? না দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডটা সিএ এর ব্যাপারে ভীষণ ঘোলাটে। তার কারণ একটাই, যে রাজুবাবু একদমই পড়াশুনো করেন না, কিছুই জানেন না। তার কারণ হচ্ছে যে পিটিশনটা ওরা দাখিল করেছে, সেই পিটিশনে যেসব তৃণমূল লিডাররা রয়েছে, সেই পিটিশনটা উনি একদমই পড়েননি, তাই এলো মেলো বকে যাচ্ছেন। আপনার কাছে থাকলে একটু প্রমাণ করে দেখে দিন না স্ক্রিনে। নাগরিকত্ব দেওয়া হবে। আমার রাজু ঘোষ বাংলার মানুষ নির্মাল্য মুখার্জিকে শুনতে চাই। আপনার অডিও আমি ডাউন করছি। রাজু ঘোষ বলুন, নির্মাল্য মুখার্জি বলুন, রাজু ঘোষের অডিও আমি ডাউন করছি। না, তৃণমূলের মুশকিলটা হচ্ছে ওদের কিছু কাডার আছে যারা কিছু না পড়াশুনো করেই আপনাদের এখানে চলে আসে, এবং তাতে তৃণমূলের নিজস্ব সমস্যা হয়। মমতা ব্যানার্জি সিএ এর এগেনস্টে রেজলিউশন পাস করেছেন অ্যাসেম্বলিতে। মমতা ব্যানার্জি বলেছেন একটা রেফারেন্ডাম করুন ইউনাইটেড নেশনসের দায়িত্বে, এবং সবথেকে বড় কথা, যখন শো অফ হ্যান্ডসে দুটো চেম্বারে পাস হয়ে গেল, তখন টিএমসি কোনো ডিভিশন ডাকেনি, শো অফ হ্যান্ডসেই ছিল, তারা বয়কট করে বেরিয়ে গেল। এবার রাজু ঘোষরা মুশকিলটা হচ্ছে ওরা পিটিশনটা না পড়ে চলে আসবে। এই যে সিএটা নিয়ে কোথাও কোনো ধোঁয়াশার জায়গা নেই, সেটা মমতা ব্যানার্জি নিজেও খুব ভালো করে জানেন, এবং জানেন বলেই এনপিআর এর যে মিটিং ডাকা হয়েছিল, সেই এনপিআর এর মিটিং উনি বয়কট করলেন। সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে আপনাদের পিটিশন আপনার কাছে থাকবে না তো কার কাছে? না, এটা পিটিশন নয়, এটা আইনটা, যে আইনটা পাস হয়েছে সেই না, আইনের কথা বলছি না। আইন বলে নিক রাজু ঘোষ আপনি মনের আনন্দে বলে নিয়েছেন, আপনি মনের আনন্দে শুনে নিয়েছেন, এবার দয়া করে বলতে দিন বাকিদের, কারণ আজকে সিএটা গোটা বাংলায় কালকে থেকে লাগু হলে কি ফর্মুলেশন হবে সেটা জানা প্রয়োজন। আমি বলতে বাধ্য হচ্ছি, উনি একদম অশিক্ষিতদের মতো কথা বলছেন, কিছু মনে করবেন না, কারণ পিটিশনটা আমার সামনে রয়েছে। সেই পিটিশনে এরম কোনো কথাই বলা নেই, নিজের মনে বলে যাচ্ছেন। উনি দলীয় লোকই নন, দলের সমর্থক হিসেবে এখানে আসেন আর ভুল ভাল বকছেন।
উনি পিটিশনটা পড়ুন আগে। হোয়াট ননসেন্স ইজ দিস? এরম ভাবে কেউ ডিবেট করতে আসে একটু পড়াশুনো না করে? এগুলো খুব খারাপ, এগুলো ভীষণ খারাপ রাজু। আপনারা দয়া করে এইভাবে আসবেন না, ডিবেট করতে আমাদের অসুবিধে হয়। আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর কোনো অর্থই হয় না। প্রথম কথা হচ্ছে সেইটা। এই দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জি সমস্ত নর্থ ইস্ট এবং ইস্টের যত সিএ অপোজিশন পার্টিজ আছে তাদের মিটিং আজ অব্দি ডাকতে পারেননি। উনি এখনো অব্দি কোনো অপোজিশন মিটিং ডাকতে পারেননি, তার কারণ উনি আইসোলেটেড। পাঞ্জাব এবং কেরালা সিএ অপোজ করে রেজলিউশন পাস করেছিল, তারপরে বেঙ্গল অ্যাসেম্বলিতে পাস হয়। সিএ এর মূল যে পিটিশনটা, সেই পিটিশনে যেটা দর্শক যারা রয়েছে তাদের কাছে অনুরোধ যে আবার ভুলভাল বলছেন। আমি আচ্ছা ঠিক আছে, রাজু ঘোষ ঠিক, নির্মাল্য মুখার্জি আমি একবার রাজু ঘোষ ঠিক, নির্মাল্য মুখার্জি ভুল, কেয়া ঘোষ ভুল, ঝন্টু বড়াই ভুল, সুমন্ত্র মাইতি ভুল, দীপাঞ্জন চক্রবর্তী ভুল। কিন্তু প্রিয় দর্শক, যে ভদ্রলোক সিএ বা এনআরসিটা আসলে কি খায় না মাথায় দেয়, এইটা বাংলাদেশ সরকারকে বুঝিয়েছিল। পাড়ার মোড়ে চিৎকার করতে পারেন, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। আপনি পাড়ার মোড়ে চিৎকার করতে পারেন, স্টুডিওয় কেউ শুনতে পাচ্ছে না। যে এই মুহূর্তে সিএটা খায় না মাথায় দেয়, সেইটা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন। তৎকালীন বাংলাদেশের হাই কমিশনার এবং পরবর্তীকালে ভারতবর্ষের বিদেশ সচিব, আমি তাকেও জিজ্ঞেস করেছিলাম যে সিএটা আসলে কি স্যার, খায় না মাথায় দেয়। আপনি তো শেখ হাসিনাকে বুঝিয়ে এসেছিলেন। শেখ হাসিনা বিব্রত হয়েছিলেন যে কি হচ্ছে তোমাদের দেশে। তিনি হর্ষবর্ধন শৃঙ্গলা প্রথম বলেছিলেন যে এইটা আমাদের ইন্টারনাল ম্যাটার ম্যাডাম, এবং এই জিনিস আছে। একবার শুনে নি, এই স্টুডিওতে যেখানে রাজু ঘোষ বসে আছেন সেখানেই হর্ষবর্ধন শৃঙ্গলা দুদিন আগে বসে পুরোটা ব্যাখ্যা করে গেছেন, যেটা আমরা কিছুদিন পরেই জানতে চাই বাংলাতে চালাবো। দেখে নি উনি কি বলেছেন সিএ নিয়ে। আমাদের বাংলার বহু মানুষ, দার্জিলিংয়ের বহু মানুষ আছেন, উত্তরবঙ্গের বহু মানুষ আছেন, তাদের যদি একটু বোঝান যে কেন सीएए माने व्हाई इज इट नेसेसरी एक्चुअली। तो अगर आप देखें तो ये आज का मुद्दा नहीं है, ये पहले से ही था, क्योंकि पार्टीशन के समय में हिंदू संप्रदाय हमारे पड़ोसी देशों में काफ़ी बड़े आबादी में, बड़े जनसंख्या में थे। এই নম্বরে অনেক রিডিউস হয়ে গেছে। तो रिड्यूस अगर ये हिंदुओं का जनसंख्या कम होते जा रहे हैं ये पड़ोसी देश में, तो वो कहाँ जाएंगे? तो भारत ही आएंगे। और भारत में हमें कुछ तो व्यवस्था करना चाहिए इन लोगों को, जो कि तो অনেকে বলছে একটা কমিউনিটিকে বাদ দিয়ে সবাইকে নিয়ে আসার। सीए जब हुआ था तो हमने ज़रूर इनको एक्सप्लेन किया कि ये किसी के खिलाफ नहीं है, किसी के लिए हम कर रहे हैं। मतलब ये हिंदू संप्रदाय जो है और जो इन देशों से आ रहे हैं, इनके लिए हमने कुछ मेजर्स लिए हैं, जो कॉन्स्टिट्यूशनल मेजर्स हैं, लेजिस्लेटिव मेजर्स हैं, और उसमें आपको कोई आवश्यकता की ज़रूरत नहीं है। কাউকে বের করে দেওয়ার ব্যাপার নেই, ইনক্লুশনের ব্যাপার। ইটস নট অ্যাবাউট এক্সক্লুশন। ইজ ইট ট্রু? অ্যাবসলিউটলি। আমি দীপাঞ্জন চক্রবর্তী সরাসরি আপনার কাছে যাব। দীপাঞ্জন বাবু, এনআরসি যখন হচ্ছিল, এনআরসি বিরোধী যখন মিছিলগুলো হচ্ছিল গোটা দেশ, এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে সন্ত্রাসবাদী গ্রুপগুলো, তারা কিন্তু বারবার চেষ্টা করেছিল অশান্তি তৈরি করার। আবার হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি করা হবে, ট্রেন জ্বালানো হবে, বাস জ্বালানো হবে, শান্তি বাতাবরণকে নষ্ট করা হবে। কি মনে হচ্ছে সিএ কে কেন্দ্র করে আপনার প্রতিক্রিয়া? দেখো, আমি প্রথমে একটা কথা বলে নিই। একটা খুব পুরনো সুন্দর কবিতা আছে, প্যাচার গোলাম চামচিকে তার মাইনে 14 শিখে। তো এখানে ওই শাহজাহানের গোলাম চামচিকে তার মাইনে 14 শিখে। শাহজাহানের গোলামদের বলবে যেন মাঝখানে ডিস্টার্ব শুরু হয়ে গেল। আপনি কি জঙ্গি? শুরু হয়ে গেল। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নিয়েছে। উনি একজন সেনাবাহিনীর কর্তা। আপনি জঙ্গি? জঙ্গি আর আপনারা কি ক্রিকেটার? আমি রাজু ঘোষকে একদম সাইলেন্ট করার জন্য বলছি। আমি যেহেতু আমার সময় কম, আমি দীপাঞ্জন চক্রবর্তীকে টাইমার দিয়ে বলছি। একেবারে রাজু ঘোষের মাথা গেছে। না না, আপনি আমি টাইমার দিচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তী পরে ডিবেট করবেন। এনপিআর ফুল ফর্ম কি? সিএবি ফুল ফর্ম কি? ওনার অডিও শোনা যাচ্ছে না। দীপাঞ্জন চক্রবর্তী বলুন। ওকে দেখো, ব্যাপারটা হচ্ছে আমি শুনছিলাম অনেকে আর্টিকেল 14 আর্টিকেল 16 এর কথা বলছে, তার সঙ্গে কি সম্পর্ক সিএ? আমি একটা খাঁটি কথা বলছি। 71 সালের
বাংলাদেশে হিন্দু জনগণের সংখ্যা মাইনরিটি, আর আজকে তার পার্সেন্টেজ, এটা চেক করলেই বোঝা যাবে যে সিএ কেন দরকার। এটা তো ঘটনা মিস্টার সিংলা যেটা বলছেন। বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা বিপজ্জনক ভাবে বেঁচে রয়েছে তারা যাবে কোথায়? নাইজেরিয়া যাবে। এখন সমস্যাটা কোথায় হচ্ছে এই শাসক দলে, যে কিছু রেগুলারাইজ হয়। আমার দীপাঞ্জন চক্রবর্তী, অডিওর প্রবলেম হচ্ছে। আমি একেবারে সরাসরি সুমন্ত্র মাইতির কাছে যাবো এই একটাই প্রশ্ন নিয়ে। হিন্দু পপুলেশন, বাংলাদেশের হিন্দু পপুলেশন, আমার দাদুর একখান দেশ ছিল, এই যে কথাগুলো কেন বারবার শুনতে হবে? কেন হোমল্যান্ড ফর হিন্দুস যে কথা বারবার আপনারা বলেন, সেটা হলে ক্ষতি কি? সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন সম্প্রদায়ের হোমল্যান্ড থাকতে পারে, শুধু একমাত্র একটি সম্প্রদায় বাদে। না ময়ূক, আমি তো এটা সবসময় একদম আনঅ্যাপোলজেটিক্যালি সবসময় বলে থাকি যে মুসলিমদের 52টা দেশ আছে, খ্রিস্টানদের প্রায় 80টা দেশ আছে, ইভেন ইহুদিদের একটা দেশ আছে, হিন্দুদের একটা দেশ হবে না কেন? এবং হিন্দুদের যদি দেশ হয় তাতে এত আপত্তি কিসের? হিন্দু দেশ মানে তো অন্য ধর্মের কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, বা এটা বলা হচ্ছে না যে এখানে অন্য ধর্মের প্রতিপালন করা বা অন্য ধর্মকে মানা এখানে বারণ, সেরকম তো কোনোদিন বলা হচ্ছে না। ইনফ্যাক্ট অন্য দেশে যেরকম হয় সেরকম এখানে ভারতবর্ষ বরাবরই এথনিক্যালি বা ইথোস অনুযায়ী ভারতবর্ষ বরাবরই হিন্দু রাষ্ট্র, মানে ঘোষণা হয়নি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু এখানে হিন্দু রাষ্ট্র হতে অসুবিধা কি? আমি আরেকটা কথা বলি, সেটা কয়েকদিন আগেও আমি বলছিলাম, যে বেসিক্যালি যদি তুমি হিসেব দেখো ময়ূক, 71-এ বাংলাদেশ গঠন হওয়ার পরে তারপরে আজকে 2024-এ হিন্দু পপুলেশন কত কমেছে, সেটা তো অবশ্যই সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট দিক। কিন্তু তার চেয়েও যেটা বড় ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে দেখা গেছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 30 লাখ যে মানুষ মারা গেছিলেন, সেই 30 লাখ মানুষের মধ্যে যদি দেখা যায় 25 লাখ হিন্দু। একটা দেশের 13.5% পপুলেশন ছিল হিন্দু, আর যেখানে মৃত মানুষ যারা হয়েছিল যারা ওই মুক্তিযুদ্ধে তার 80%। এটাকে জেনোসাইড বলবো না আমরা? আমি তোমাকে প্রথমেই বলি, বাংলাদেশে স্বাধীনতার সময় 29% মানুষ আজকে 7% নামিয়েছে। এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় এথনিক ক্লিনজিং। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা একটাও হয়নি। পাকিস্তানেও তাই। পাকিস্তানে এখন 1.5% হচ্ছে শুধুমাত্র হিন্দু সংখ্যা। কোথায় গেলেন তারা? এই কারণে তারা চলে এসেছেন। তাদেরকে আমরা যদি আশ্রয় না দিই যাবেন কোথায়? সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়, নাগরিকত্ব দেওয়া নয়। আমি আবার বলছি, তৃণমূলের এবং দীপাঞ্জন চক্রবর্তী আজকে বলতে পারলেন না নেটওয়ার্কের ইস্যুর জন্য, কিন্তু একটা জিনিস আছে কেয়াদি, ওই শাহজাহানের মতন কিছু বাঘ হয়তো হঠাৎ করে ভ্যানিশ করে দিত আমার দিদাদের দাদুদেরকে, এবং একটা রাতের নোটিশে হয়তো শালিগ্রাম শিলা নিয়ে এপারে চলে আসতে হতো। 1971 অবধি তাদেরকে সার্টিফিকেট দেওয়া গেছে, কিন্তু তারপরেও যারা এসেছেন আসলে লড়াইটা সেই সমস্ত উদ্বাস্তুর, এবং এই লড়াইটা চলবে তাদের মাথা উঁচু করে যাতে বাঁচতে দেওয়া যায় এই ভারতবর্ষে, এই বাংলাতে। এই লড়াইটা চলবে এবং সেই লড়াইয়ের প্রথম ধাপই হয়তো সিএ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।